আওয়ামী লীগ বিরোধী স্লোগানে উত্তপ্ত রাজপথ, দলটিকে নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতার শাহবাগ অবরোধ, না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। জনগণের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার, দলগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুতই সিদ্ধান্ত। সরকার ও ইসি চাইলে নিষিদ্ধ করতে পারে আওয়ামী লীগকে, বললেন মঈন খান। গ্রেফতারের পর কারাগারে সাবেক মেয়র আইভি, সমর্থকদের প্রতিবাদ। রাখাইনকে রোহিঙ্গা শূন্য করার মিশনে যান তার চেয়েও ভয়ঙ্কর আরাকান আর্মি, দাবি ভুক্তভোগীদের। দিনে বাংলাদেশে ঢুকছেন অর্ধশতজন, বসতি বরাদ্দ দিতে জাতিসংঘের চিঠি। এবং ভারতের সামরিক স্থাপনায় হামলার অভিযোগ অস্বীকার পাকিস্তানের, নয়াদিল্লিকে সিনেমার জগৎ থেকে বাস্তবে ফেরার আহ্বান। নিরাপত্তা শঙ্কায় আইপিএল স্থগিত। সময় সংবাদের সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ও নিষিদ্ধের দাবিতে রাজধানীতে চলছে ফ্যাসিবাদ বিরোধী গণসমাবেশ। প্রধান উপদেষ্টার বাসভবনের কাছে মিন্টো রোডে দুপুর 2:45টার দিকে এই সমাবেশ শুরু হয়। জুমার নামাজের পর থেকে এই মিছিল নিয়ে ছাত্র জনতা সমাবেশ স্থলে যোগ দিতে শুরু করেন। এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। শাহবাগ অবরোধের ঘোষণা দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত রাজপথে থাকার কথা জানান এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। পরে মিছিল যোগে শাহবাগ মোড়ে গিয়ে অবস্থান নেন ছাত্র জনতা। ইন্টারিমের কানে শহীদের আওয়াজ পৌঁছায় না, আহতদের আর্তনাদ পৌঁছায় না। আমরা এইখান থেকে এখন গিয়ে শাহবাগ অবরোধ করব, যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হবে, আমরা জায়গা ছাড়ব না। এই মুহূর্তে রাজধানীর শাহবাগে আছেন সহকর্মী হাসান ওয়ালি, সরাসরি যাচ্ছি তার কাছে। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনের অবস্থান থেকে সরে শাহবাগ বোলাকট করেছেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনরত ছাত্র জনতারা। আজকের এই সমাবেশ ছিল মূলত দুপুরে প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে। সেই সমাবেশ থেকেই হাসনাত আবদুল্লাহ ঘোষণা দিয়েছেন যে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার তাদের কথা শুনছেন এমন অভিযোগ করে তিনি বলেছেন তারা শাহবাগ ব্লক করবেন। আমরা দেখেছি এরপরে কিন্তু মিছিল যোগে যারা আসলে এই সমাবেশে এসেছিলেন বিভিন্ন প্রান্ত থেকে, রাজধানীর বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থক এবং জুলাই গণঅভ্যুত্থানে যারা রাজপথে ছিলেন তারা সবাই কিন্তু এখন সেই জায়গা ছেড়ে শাহবাগের এই জায়গাটি অবরোধ করেছে, যার ফলে আসলে শাহবাগের যে মূল প্রান্ত অন্যান্য পাশের যে যান চলাচল সেই জায়গা বন্ধ। এখন পুরো জায়গাটি যেই ছাত্র জনতা রাজপথে ছিলেন গতকাল রাত থেকে তাদের দখলে। অন্যান্য যেসব রাজনৈতিক দল আজকে সংহতি জানিয়েছেন, বিশেষ করে ধর্মীয় রাজনৈতিক দলগুলো জুম্মা নামাজের পর থেকেই মিছিল যোগে বিভিন্ন মসজিদ থেকে কিন্তু মুসল্লিরা এসেছেন। যারা বক্তব্য দিয়েছিলেন প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে তারা বলছিলেন যেই শুধুমাত্র জুলাই আগস্টের গণহত্যার দায় শুধু আওয়ামী লীগের নাই, তারা বলছেন এর বাইরেও শাপলা 5 মে হেফাজত ইসলামের উপরে যে হত্যাকাণ্ড সেটি যেমন তারা বলছেন, একই সঙ্গে পিলখানা হত্যাকাণ্ড সহ বিগত 16 বছরে বিরোধী দলের উপরে রাজনৈতিক নেতৃবৃন্দের উপরে যে হামলা নির্যাতন করা হয়েছে, খুন করা হয়েছে, যারা গুম হয়েছেন, বক্তারা বলছেন যে আসলে তাদের সেই সব কিছু দায় নিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। হাসনাত আবদুল্লাহ বক্তব্য রেখেছেন, তারা যে অভিযোগগুলো করছেন তারা বলছেন যে তাদের প্রত্যাশা অনুযায়ী আসলে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপ নেয়নি, যার ফলেই তারা বলছেন যে এইবারে আসলে তারা আওয়ামী লীগের নিষিদ্ধ চান, আওয়ামী লীগের নিষিদ্ধের ঘোষণা না আসা পর্যন্ত তারা রাস্তা ছেড়ে যাবেন না। আমরা জানি যে 5 আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পরে যেই পথ পরিক্রমা এবং তার মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেওয়া এবং ধারাবাহিকভাবে এর পরবর্তীতে যারা আন্দোলন ছিলেন জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন তাদের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠন করা এবং এরপরে আসলে অন্যান্য ইস্যুতেই কিন্তু আসলে রাজপথ সরগরম ছিল, বিশেষ করে সংস্কার নাকি নির্বাচন এমন নানান প্রশ্নে। কিন্তু কিছুদিন আগে এনসিপি তরফ থেকে সমাবেশ করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানানো হয়েছে এবং সবশেষ
আওয়ামী লীগ সরকারের সময়কার রাষ্ট্রপতি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি দেশ ত্যাগ করেছেন, সেটি নিয়ে কিন্তু ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে এনসিপি সহ যারা আন্দোলনে ছিলেন জুলাই আগস্ট আন্দোলনে, তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা বলছেন যে এটি কিভাবে যায়, এটিকে সরকারের ব্যর্থতা হিসেবে তারা উল্লেখ করছেন। এবং তারপরেই মূলত গতকাল রাত 10টা থেকে শাহবাগের থেকে যারা ছিলেন তারা একই সঙ্গে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে ইন্টারকন্টিনেন্টালের সামনে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার সামনে যে জায়গাটি, সেই জায়গাটিতে অবস্থান নেই, সারা রাত কিন্তু তারা সেখানে ছিলেন। সকালেও সেখানে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামায়াত ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দল, এবি পার্টি, তারা এসেছেন, সংহতি জানিয়েছেন, বক্তব্য রেখেছেন। এবং জুম্মা নামাজের পরে আজকে সমাবেশ করার কথা ছিল, যেখানে আসলে ট্রাকের মধ্য দিয়ে অস্থায়ী একটি মঞ্চ তৈরি করা হয়েছে। এবং আমরা উল্লেখযোগ্য যে বিষয়টা আমরা দেখেছি, অন্যান্য সমাবেশের মতো কিন্তু আজকের এই যে সমাবেশ ছিল সেখানে কোনো দলের ব্যানার ছিল না, সেটি কিন্তু একেবারে শুধুমাত্র বাংলাদেশের জাতীয় পতাকাকে দিয়ে পেছনের যে ব্যানার সেটি রাখা ছিল। যার ফলে যারা আসলে আয়োজক তারা বলছেন যে জুলাই আগস্টে যেভাবে ছাত্র জনতা, বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন মতভিন্নতা দূরে রেখে দলমত নির্বিশেষে তারা একসাথে ছিলেন বাংলাদেশের স্বৈরতন্ত্রের অবসান ঘটাতে, একই সঙ্গে তারা বলছেন আর যাতে করে স্বৈরতন্ত্রের কবলে বাংলাদেশ না পড়ে সেটা নিশ্চিত করতেও আসলে তারা একই রকমভাবে রাজপথে রয়েছেন কাঁধে কাঁধ মিলে। তারা দাবি করছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার মধ্য দিয়ে আসলে তাদের এই যে আন্দোলন এটি তারা থামাবেন, আওয়ামী লীগ নিষিদ্ধ না করা পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। যারা আসলে গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ছিলেন, তারা বলছেন যে ৭২ সালের বাকশাল সহ পরবর্তীতে প্রতিটি সময়ে হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগের সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করেছেন, বলেছেন যে আওয়ামী লীগের হাতে রক্ত লেগে আছে এমন অভিযোগ করেছেন এবং সেই দায়ে আওয়ামী লীগকে যাতে করে নিষিদ্ধ করা হয় সেটি তারা বলছেন। আমরা দেখেছি যে গতকালকেই যুব ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভাই একটি স্ট্যাটাসে স্বেচ্ছাসেবক লীগ এবং যুবলীগ নিষিদ্ধ করার এক ধরনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এমন কথা জানিয়েছে, যেটি কিন্তু আজকের এই সমাবেশ থেকে যে বক্তারা তারা কিন্তু সেটিকে সমর্থন করছে না। তারা বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তার পরবর্তী আসলে তার সঙ্গে সঙ্গে সহযোগী সংগঠন সহ যারা আসলে তার সঙ্গে ছিলেন, এই ফেসিবাদকে যারা আসলে অবস্থান সুদৃঢ় রাখার জন্য যারা সহযোগিতা করেছেন তাদেরকে নিষিদ্ধ করতে হবে একই সঙ্গে, তেমন দাবি নিয়ে আজকে শুক্রবার আমরা দেখেছি সারাদিনই যমুনার সামনে সাধারণ মানুষের অবস্থান ছিল। জুম্মার নামাজের পরে সেটি মূলত লাখো মানুষে পরিণত হয় এবং এই মুহূর্তে শাহবাগের এই জায়গাটি এখন কিন্তু পুরোপুরি ছাত্র জনতার দখলে। তারা স্লোগানে প্রকম্পিত করছেন, স্লোগানের মধ্য দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানাচ্ছেন, গণহত্যার বিচার দাবি করছেন এবং একই সঙ্গে তারা বলছেন যে যারা সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ত্যাগের যারা আসলে সংযুক্ত ছিলেন, যারা এর সঙ্গে জড়িত তাদেরকে খুঁজে বের করে যাদেরকে শাস্তি দেওয়া হয় তেমন দাবি কিন্তু আসলে আজকের এই অবস্থান থেকে করছেন। আমরা পূর্ব নির্ধারিত যে কর্মসূচিতে ছিল সেটি ছিল যে সমাবেশ, অর্থাৎ ফ্যাসিবাদ বিরোধী সমাবেশ, যে সমাবেশ থেকে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি জানানো হবে। সেটি আমরা হঠাৎ করেই সমাবেশের মাঝামাঝি সময়ে হাসনাত আবদুল্লাহ তিনি বক্তব্য রাখেন এবং তিনি জানান যে ইন্টারিম গভর্নমেন্ট তাদের এই দাবি দেওয়াকে গুরুত্ব দিচ্ছে না এমন অভিযোগ তারা করেন এবং তারই প্রেক্ষিতে তারা এই শাহবাগ ব্লকেটের কর্মসূচির ঘোষণা করেন হাসনাত আবদুল্লাহ। হাসনাত আবদুল্লাহ যিনি গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক, তিনি নেতৃত্ব দিয়েছেন এবং পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন দক্ষিণাঞ্চলের। মঞ্চে আজকে আমরা সার্জিস আলমকে দেখেছি, অন্যান্য নেতৃবৃন্দকে দেখেছি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছিলেন। এই জায়গাটিতে শাহবাগেও কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা রয়েছেন, বিভিন্ন এখানে বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা যেমন রয়েছেন, মাদ্রাসার শিক্ষার্থীরাও রয়েছেন, যারা জুলাই গণঅভ্যুত্থানের এই গণহত্যার বিচারের দাবি যেমন করছেন, একই সঙ্গে ৫ মে শাপলার গণহত্যার বিচারের দাবি করছেন, পিলখানা হত্যাকাণ্ডের বিচারের দাবি করছেন। বিগত ১৬ বছরে যেসব হত্যার ঘটনা ঘটেছে, খুনের ঘটনা ঘটেছে, যারা গুমের শিকার হয়েছেন সেসব ঘটনার বিচার দাবি করছেন, তারই দায় নিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানাচ্ছেন। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভের সবশেষ খবর জানছিলাম রাজধানীর শাহবাগ থেকে। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এ ব্যাপারে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেবে। তার আগ পর্যন্ত সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয় আওয়ামী লীগের নেতা ও সমর্থকদের সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন সরকার বিবেচনায় রাখছে। সাবেক রাষ্ট্রপতি ও হত্যা মামলার আসামি আব্দুল হামিদের বিদেশ গমনে জনমনে তৈরি হওয়া ক্ষোভের বিষয়েও সরকার অবগত।
এছাড়া মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িত সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে প্রয়োজনীয় সংশোধন আনতে উদ্যোগ নেওয়া হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন চাইলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে। গুলশানে যুক্তরাষ্ট্রের দি কার্টার সেন্টারের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, কোনো অবস্থাতেই আওয়ামী লীগের উস্কানি ও পার্শ্ববর্তী দেশের চাপের সঙ্গে আপোষ করা যাবে না। আগামী নির্বাচন বিষয়ে সার্বিক অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের দ্য কার্টার সেন্টারের একটি প্রতিনিধি দল। 6 সদস্যের প্রতিনিধি দলটির সঙ্গে শুক্রবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকে বসে বিএনপি। এতে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 5 জন প্রতিনিধি অংশ নেন। বৈঠক শেষে আওয়ামী লীগ নিষিদ্ধ ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ করতে পারে অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশন। চলমান সংকট থেকে উত্তরণে দ্রুত নির্বাচন দরকার বলেও মনে করেন তিনি। নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিতে পারে, সরকার সিদ্ধান্ত নিতে পারে। যেসব রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলছে তারা তাদের বক্তব্য বলেছে। কাজে এখানে আমরা বিএনপি হিসাবে তো আমরা এই সিদ্ধান্ত নেওয়ার মালিক নয়। আমাদের মহাসচিব তো ইতিমধ্যে বলেছেন যে জনগণের সিদ্ধান্তর বিষয় এটি। এদিন আলাদা 2 অনুষ্ঠানে কথা বলেন বিএনপি নেতারা। দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর AZM জাহিদ বলেন, কোনো অবস্থাতেই পতিত আওয়ামী লীগের উস্কানিতে পা দেওয়া যাবে না, আপোষ করা হবে না পার্শ্ববর্তী দেশের চাপের কাছে। আর জয়নুল আবেদিন ফারুকের দাবি, নির্বাচনমুখী সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়ার। কোনো অবস্থাতেই পতিত স্বৈরাচারীর উস্কানি অথবা প্রলোভন অথবা পার্শ্ববর্তী কোনো দেশের কোনো ধরনের চাপ, এগুলোর সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। সংস্কার তো হবেই। সংস্কারটা আপনি নির্বাচনে মুখী সংস্কারটা করেন, যে সংস্কার দিয়ে বাংলাদেশে আমার ভোট আমি দিব, মৃত ব্যক্তির ভোট কেউ দিতে আসবে না। নির্বাচন নিয়ে জনগণকে ধোঁয়াশার মধ্যে না রেখে ভোটের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানান বিএনপি নেতারা। ডিসেম্বরের পরে নির্বাচন দেওয়ার কোনো মেহানি, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর খামারবাড়িতে বাংলাদেশ খ্রিস্টান ফোরামের ইস্টার পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছে সেখানে। বাড়াবো না, আমাদের নেতা অপেক্ষা করছেন, তিনি মূল কথাগুলো বলবেন। আমি শুধু একটা কথা বলেই শেষ করতে চাই যে বাংলাদেশে আমরা 1971 সালে স্বাধীনতা যুদ্ধ করেছিলাম। এখানে অনেকে আছেন সেই যুদ্ধের সঙ্গে হয়তো জড়িত ছিলেন, অনেকে আছেন একদম নতুন নতুন প্রজন্ম। সেই সময়ের যে অসাধারণ একটা ভ্রাতৃত্ব ঐক্য নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম স্বাধীনতার জন্য, সেই বোধ, সেই চেতনা, সেই ঐক্যকে যেন আমরা অটুট রাখতে পারি। আজকে কোনো শক্তি যেন আমাদেরকে বিভক্ত করতে না পারে। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমাদের দলের যিনি প্রতিষ্ঠাতা, তিনি বাংলাদেশি জাতীয়তাবাদ করে যে দর্শন দিয়েছেন, এই দর্শনে কিন্তু সমস্ত ধর্মের সমান অধিকার দেওয়া হয়েছে। শুধু তাই নয়, বলা হয়েছে ধর্মীয় মূল্যবোধকে শ্রদ্ধা নিবেদন করতে হবে। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া একইভাবে, কেউ সংখ্যালঘু কথাটা বললেই তিনি রেগে যেতেন, বলতে সংখ্যালঘু বলতে বাংলাদেশে কিছু নেই, এখানে সবাই বাংলাদেশি, এই কথাটি আমাদেরকে জোর করে বলতে হবে। আজকে আমরা একটা সংকটময় মুহূর্ত পার হচ্ছি। গণতন্ত্র আমরা চাই, সবাই চাই, এবং এই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য আমরা লড়াই করেছি। আমাদের অসংখ্য ছেলে, শিশু, সন্তান তারা প্রাণ দিয়েছে, আমরা কষ্ট করেছি। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি 6 বছর কারাগারে ছিলেন। আমাদের নেতা, তিনি নির্বাসিত হয়ে এখনও আছেন, আমরা সবাই কারাগারে আছি। একটিমাত্র উদ্দেশ্য যে আমরা একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা চাই, আমরা একটা রাষ্ট্র চাই যেখানে সবাই সবার কথা বলতে পারবে, সমান অধিকার থাকবে, এবং সে তার ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচিত করতে পারবে। এই বিষয়টাই আমরা চাই। আজকে সেই সুযোগ এসেছে, আমরা আশা করব যে আমরা সবাই মিলে আমরা সেই সুযোগের সদ্ব্যবহার করে আমরা সত্যিকার অর্থেই একটা ঐক্যবদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ আমরা তৈরি করতে সক্ষম হব। বিভাজন নয়, ঐক্য, প্রতিশোধ নয়, ভালোবাসা, ভালোবাসা দিয়ে আমরা দেশটাকে তৈরি করব। ধন্যবাদ সকলকে। রাজধানীর খামারমাড়িতে বক্তব্য রাখছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে।
বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরেছেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। বিএনপি নেতা কর্মীদের মাঝে বইছে উৎসবের আমেজ। এবার তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষা। দলটির স্থায়ী কমিটির সদস্যরা বলছেন, এরই মধ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে গোছানো ও নিরাপত্তা প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। গণতান্ত্রিক উত্তরণে জিয়া পরিবার বড় ভূমিকা রাখবে বলে আশা তাদের। হাসান ওয়ালির প্রতিবেদন। নানা প্রতিকূলতার পর লন্ডনে উন্নত চিকিৎসার সুযোগ আর পরিবারের সান্নিধ্যে 4 মাস কাটিয়ে দেশে ফিরেছেন বেগম খালেদা জিয়া। হেঁটে প্রবেশ করেছেন গুলশানের বাসা ফিরোজায়। সঙ্গে ফিরেছেন 2 পুত্রবধূ। এবার অপেক্ষা শুধু তারেক রহমানের দেশে ফেরার। বিএনপি নেতারা বলছেন, আপোষহীন চরিত্রের গণতন্ত্রের প্রতীক বেগম জিয়া। যথাসময়ে উন্নত চিকিৎসা না পাওয়ার আক্ষেপ তাদের। তবে শারীরিক জটিলতায় মাঠের রাজনীতিতে পুরোদমে সক্রিয় না হতে পারলেও চেয়ারপারসনের উপস্থিতি নেতাকর্মীদের উদ্যম বাড়াবে। উনি ওনার জীবনে কোনোদিনও রাজনৈতিক প্রশ্ন আপোষ করেন নাই, যার পরিপ্রেক্ষিতে ওনাকে হেঁটে জেলে যেতে হয়েছে, হুইল চেয়ারে জেল থেকে বের হয়েছে হাসিনার নির্যাতনে। যে সময় চিকিৎসায় গেলে হয়তো সম্পূর্ণ সুস্থ হয়ে আসতে পারতেন, কিন্তু এত দেরি হওয়াতে আজকে উনি কিন্তু সম্পূর্ণ সুস্থ হয়ে আসতে পারেনি। ওনাকে কোনোদিনই বাংলাদেশ থেকে দূরে রাখা যায় নাই। এখনো এই 4 মাস শেষ হওয়ার আগে উনি চলে আসলেন, এটাই তার প্রমাণ। বিএনপি নেতারা জানালেন, দেশে ফেরার জন্য প্রস্তুত দীর্ঘদিন নির্বাসিত তারেক রহমান। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তা ও রাজনৈতিক কার্যালয়ে গোছানোর প্রস্তুতিও শুরু হয়েছে। তার ফেরার পরে এখানকার অবস্থান, রাজনৈতিক কার্যালয়, তার সিকিউরিটি কিভাবে কি করা হবে ইত্যাদির আয়োজন আমরা শুরু করে দিয়েছি। তা আমরা আশা করি তিনি খুব শীঘ্রই দেশে ফিরবেন। তারেক রহমানের সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমানকে ঘিরে কর্মীদের মাঝে বাড়তি উন্মাদনা দেখা গেলেও নেতারা জানান, এখনই রাজনীতিতে অংশ নিতে আগ্রহী নন তিনি। জুবাইদা রহমান 17 বছর পরে দেশে ফেরত আসছে এই হাসিনা নির্যাতনে, তাকে পর্যন্ত জেল দেওয়া হয়েছে। আমাদের যে পলিটিক্সে নতুন কিছু সংযোজন হবে বা উনি জয়েন করবেন এরকম কিছু না, এটা মানুষের হৃদয় রিঙ্গানো ভালোবাসা দেখানোর জন্যই উনারা ছবি নিয়ে দাঁড়িয়েছে। খালেদা জিয়ার দেশে ফেরা গণতন্ত্রের পথে উত্তরণে ভূমিকা রাখবে বলে আশা নেতাদের। তার উপস্থিতি গণতান্ত্রিক উত্তরণে, দেশের গণতন্ত্রের উত্তরণের পথে সহায়ক হবে, আমাদের জন্য শক্তি এবং সাহস যোগাবে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র পারভেজ হত্যা মামলার আসামি টিনা গ্রেফতার। আদালতে আত্মপক্ষ সমর্থনে অসম্মতি। 3 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর। শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত রিপোর্ট দাখিল করা হবে সোমবার। এই তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। শুক্রবার এক ফেসবুক পোস্টে এই তথ্য জানান তিনি। তাজুল ইসলাম লিখেন, সোমবার তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের মাধ্যমে শেখ হাসিনার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হবে। এ সপ্তাহে চানখারপুর হত্যা মামলায় অভিযোগ দাখিল করা হবে এবং জুলাই গণহত্যার বিচার শুরু হবে বলেও জানান অ্যাডভোকেট তাজুল ইসলাম। গণঅভ্যুত্থানে হত্যাসহ একাধিক মামলায় নারায়ণগঞ্জ সিটির সাবেক মেয়র সেলিনা হায়াত আইভিকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। আইভিকে গ্রেফতার করতে গেলে তার বাড়ির সামনে ও সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন কর্মী সমর্থকরা। পরে তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়ি বহরে হামলা হয়েছে। এদিকে হত্যা মামলায় আইভিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার রাত 11টার দিকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভির বাড়িতে প্রবেশ করে গোয়েন্দা পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য। এ সময় স্থানীয় মসজিদগুলোর মাইকে ঘোষণা দিয়ে আইভির কর্মী সমর্থকদের বাড়ির সামনে জড়ো করা হয়। এরপর থেকে আইভির বাড়ির সামনে ও সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। পাশাপাশি বাঁশ দিয়ে ব্যারিকেড দেওয়া হয় রাস্তায়। রাতভর কর্মী সমর্থকদের রাস্তা অবরোধ সহ নানা তৎপরতাকে উপেক্ষা করে গণ অভ্যুত্থানে হত্যাসহ একাধিক মামলায় আইভিকে ভোর 6টার দিকে নিজ বাসা থেকে পুলিশের গাড়িতে করে নিয়ে যান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
সিটি কর্পোরেশন মেয়র আইবির রহমান তার বাসায় আমরা অভিযান চালাই এবং ভোরবেলায় তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তার নামে সিদ্ধিরগঞ্জ থানায় 3টি হত্যা মামলা এবং ফুতুল্লা থানায় একটি আদালত শীর্ষ মামলা রুজু আছে। আমরা সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা তাকে গ্রেপ্তার দেখিয়েছি। তাকে আমরা ডিবি কার্য রেখেছি। আজকে আমরা কোর্টে উপস্থাপন করব। শুক্রবার সকালে সিদ্ধিরগঞ্জের মিনারুল হত্যা মামলায় আইপিকে আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। আইর আবেদনের প্রেক্ষিতে আদালতে তোলা হয় এবং বিজ্ঞ আদালত জনাব মাইনুদ্দিন কাদের স্যার, বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী 26 মে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। জুলাইয়ের গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে কৃতিত্ব নেওয়া নিয়ে অসুস্থ প্রতিযোগিতার কারণে এখনও রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হতে পারেনি, এমন দাবি করে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান আগামী 48 ঘন্টার মধ্যে সব রাজনৈতিক দলকে নিয়ে জাতীয় সংলাপ আয়োজনের আহ্বান জানিয়েছেন। বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে রাজধানীর পুরানা পল্টনে আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে এসব কথা বলেন রাশেদ খান। অভিযোগ করেন আওয়ামী লীগের পুনর্বাসনের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্টতা আছে। আইভি রহমানের বাড়িতে পুলিশের ওপর হামলার ঘটনায় এখনো কাউকে কেন গ্রেফতার করা হয়নি সেটি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। গণঅভ্যুত্থানের পরে ক্রেডিট নিয়ে কামড়াকামড়ি শুরু হয়েছিল। এই কারণে কিন্তু কেউ কারোর আন্দোলনে যায়নি, সবাই সবার আন্দোলনে যাওয়া বন্ধ করে দিয়েছিল। আমি বলবো আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, গণহত্যার দাবিতে ঐক্যবদ্ধভাবে আন্দোলন হতে হবে। কিন্তু ক্রেডিট নিয়ে কামড়াকামড়ি শুরু করলে কেউ কিন্তু যাবে না। 48 ঘন্টার মধ্যে জাতীয় সংলাপ ডেকে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন। খাবারবাড়িতে বাংলাদেশ খ্রিস্টান ফোরামের ইস্টার পুনর্মিলনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। ঠিক আছে, প্রশাসন সুমন সম্পর্কে হয়তো জানতো না, কিন্তু এই যে পলাতক স্বৈরাচার, এই স্বৈরাচারের সরকারের সময় একজন সাবেক রাষ্ট্রপতি বিমানবন্দর দিয়ে চলে গিয়েছে দেশ ছেড়ে। যেভাবে চলে গিয়েছে সেটিকে যদি আমরা মিলাই তাহলে দেখবো যে 5ই আগস্ট আরেকজন দেশ ছেড়ে পালিয়ে গেছে। এগুলো অনেকটা সেভাবে পালিয়ে গেছে, কিন্তু এখন বলা হচ্ছে যে অন্তর্বর্তী সরকার নাকি তার এই দেশ ত্যাগের ব্যাপারে কিছুই জানে না। ঘটনাটি গতকাল এবং গতকাল থেকে আজকে পর্যন্ত যত মানুষের সাথে আমার কথা হয়েছে, প্রত্যেকের মনে প্রশ্ন হয়েছে, প্রত্যেকে প্রশ্ন করছে তাহলে অন্তর্বর্তী সরকার জানে না। সাথে এও অভিযোগ উঠেছে সংস্কারের নামে সময় ক্ষেপণ করে অন্তর্বর্তীকালীন সরকার একদিকে যেমন হয়তো পলাতক স্বৈরাচার এবং তাদের দোষরদেরকে নিরাপদে দেশ ত্যাগের সুযোগ করে দিচ্ছে, অপরদিকে অত্যন্ত সুকৌশলে নানা ইস্যু সৃষ্টি করে স্বৈরাচার বা ফ্যাসিবাদের বিরোধী যে রাজনৈতিক দলগুলো আমরা যারা মাঠেছিলাম, সেই দলগুলোর মধ্যে, দলগুলোর ঐক্যের মধ্যে ফাটল ধরানোর একটা ক্ষেত্র হয়তো তৈরি করতে চাইছে। পলাতক স্বৈরাচারদের সহযোগীদেরও পুনর্বাসনের ক্ষেত্র হয়তো তৈরি করতে চাইছে। প্রিয় উপস্থিতিবৃন্দ, এই বিষয়গুলো ঘুরে ফিরে মানুষের মনে প্রশ্ন তৈরি করছে। এবার আমি একটু ভিন্ন কথায় আবার আসি। একটি রাষ্ট্রের সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু জনগোষ্ঠীর সদস্য হওয়া না হওয়ার উপর দেশের নাগরিকদের নিরাপত্তা কিন্তু নির্ভর করে না, যে কথাটি আরো বিভিন্ন বক্তার বক্তব্যে উঠে এসেছে। আমরা যদি পেছনের দিকে দেখি, দেখবো পলাতক স্বৈরাচারের সময় কিন্তু বড় যে বন্দিশালা, আয়নার অন্ধকার প্রকোষ্ঠ, বছরের পর বছর সেখানে বিনা বিচারে বন্দী মানুষটাই কিন্তু সবচেয়ে বড় উদাহরণ। দেশে গণতন্ত্র এবং আইনের শাসন না থাকলে কথিত সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু, অর্থাৎ আপনি কিংবা আমি, আমরা কেউ কিন্তু নিরাপদ নই। এমনকি ক্ষেত্র বিশেষে দেশের
স্বাধীনতা, সার্বভৌমত্ব নিরাপত্তা। রাষ্ট্রের যদি গণতন্ত্র এবং আইনের শাসনে না একমাত্র রাষ্ট্রের গণতন্ত্র এবং আইনের শাসনে নিশ্চয়তা দিতে পারে নাগরিকদের নিরাপত্তা। দেশে গণতন্ত্র এবং আইনের শাসন নিশ্চিত করা অন্যতম পূর্ব শর্ত হচ্ছে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত, জনগণের কাছে জবাবদিহিমূলক সংসদ এবং সরকার প্রতিষ্ঠা। নির্বাচিত সরকারকে জনগণের প্রতি মুখাপেক্ষি করে দেওয়া গেলে দেশে গণতন্ত্র এবং আইনের শাসন টেকসই হয়ে ওঠে। যা রাজধানীর খামারবাড়িতে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। মিয়ানমারের রাখাইনে এবার আরাকান আর্মির নির্যাতনের মুখে বাংলাদেশে নতুন করে অনুপ্রবেশ করছেন রোহিঙ্গারা। তাদের দাবি, জান্তা বাহিনীর চেয়ে বেশি নির্যাতন চালাচ্ছে আরাকান আর্মি, যার কারণে দিনে গড়ে প্রায় 1.5 রোহিঙ্গা পালিয়ে এসে কক্সবাজারের ক্যাম্পে আশ্রয় নিচ্ছে। এরই মধ্যে নতুন করে 1,20,000-এর বেশি রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। মোহাম্মদ ফরাজার ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। মিয়ানমারের মংডুর সুয়েজা গ্রামের বাসিন্দা ইলিয়াস ও জমিলার 19 বছরের একমাত্র মেয়ে আরমিনা। আরাকান আর্মির হাত থেকে মেয়েকে রক্ষা করতে নানা কৌশলে সীমান্ত পাড়ি দিয়ে পাঠিয়ে দেন বাংলাদেশে। 8 দিন আগে নাপ নদী পাড়ি দিয়ে আরমিনার অবস্থান এখন কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে। দেন রাখাইনে আরাকান আর্মির হাতে নির্যাতনের বর্ণনা। আর্মিনার মতো মিয়ানমারের মংডু কিংবা বুচিডং থেকে অনেক রোহিঙ্গা পালিয়ে এসে আশ্রয় নিয়েছে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ক্যাম্পগুলোতে। অনুপ্রবেশ করা কয়েকজন রোহিঙ্গা জানালেন, রোহিঙ্গা তরুণ তরুণীদের জিম্মি করছে আরাকান আর্মি, পুড়িয়ে দিচ্ছে বসতি আর অভিযানের নামে ধরে নিয়ে ব্যবহার করছে তাদের নানা কাজে। জোয়ান ফঞ্জিন আছেন আর মিলিটারির মাঝে আরাকান আর্মির মাঝে কি করা পড়ব, গলা পড়বেন বলা জরুরি যে গলা মন্ত লইজা দিয়ান দেখা যা হিয়াম ফোনা যা খড়ে নিয়ে দেন আর খবর নেই। এ পর্যন্ত আর হাসে 300-400 ফ্যামিলি পর্যন্ত আসছিল। রোহিঙ্গা কমিউনিটির নেতারা বলছেন, মিয়ানমারের জান্তা বাহিনীর পর এবার আরাকান আর্মিও রাখাইনকে রোহিঙ্গা শূন্য করার মিশনে নেমেছে। তারা আরাকানরে অ্যান্টি রোহিঙ্গা অ্যান্টি মুসলিম ল্যান্ড কান বানাবেলা সাথ দে। এদিকে নতুন করে অনুপ্রবেশ করা রোহিঙ্গাদের ক্যাম্পে বসবাসের জন্য বসতি বরাদ্দ দিতে বাংলাদেশকে চিঠি দিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশন। এমনটা জানিয়েছেন ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। তো আমরা ওদেরকে বলেছি যে তোমরাও দেখতে পাচ্ছ যে আমাদের তো জায়গা নেই, এখন এই মুহূর্তে কি করণীয়। তখন তারা বলেছে আপাতত যে কমিউনাল সেন্টার যেগুলো আছে, চাইল্ড ফ্রেন্ডলি স্পেস, এই ধরনের জায়গাগুলোকে সংস্কার করে এইসব জায়গাগুলোতে থাকার ব্যবস্থা করা যায় কিনা। সরকারের হিসেবে দেশে 13 লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছে। তাদের বেশিরভাগই 2017 সালে মিয়ানমারের সহিংসতার সময় পালিয়ে আসে। এরই মধ্যে নতুন করে আরও 1,20,000 রোহিঙ্গা রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সংঘাত কিংবা নির্যাতন যার পুরোটাই ঘটছে সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে, কিন্তু তার বোঝা বইতে হচ্ছে বাংলাদেশকে। যেখানে প্রত্যাবাসনের কথা বলা হচ্ছে সেখানে প্রতিদিনই নতুন করে ঢুকছে রোহিঙ্গারা, যার কারণে সংকটটা আরও বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের ঘুমদুম থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যা মামলার আসামি ফারিয়া হক টিনার 3 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে 5 দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। রিমান্ড আবেদনে বলা হয়, পারভেজ হত্যাকাণ্ডের অন্যতম উস্কানিদাতা ছিলেন টিনা, তবে ঘটনার সময় টিনা সেখানে উপস্থিত ছিলেন না বলে জানান তার আইনজীবীরা। পরে বিচারক আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিলে অসম্মতি জানান টিনা। বৃহস্পতিবার রাতে যৌথ বাহিনীর অভিযানে রাজধানীর নর্দা থেকে তাকে গ্রেফতার করা হয়। এই মামলায় এখন পর্যন্ত 7 জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে মাহাথির ও কামাল শেখ আদালতকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এর প্রত্যক্ষ নির্দেশে এবং এর প্রত্যক্ষ মদদে এই হত্যাকাণ্ড হয়। আদালত উভয় পক্ষের আইনজীবী, আসামি পক্ষের আইনজীবী এবং আমাদের যারা রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলাম তাদের বক্তব্য, উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত তাকে 3 দিন রিমান্ড মঞ্জুর করে। বন্ধুর সঙ্গে পিকনিকে যাওয়ার কথা বলে বেরিয়েছিলেন বাড়ি থেকে। একদিন পর যুবকের রক্তাক্ত লাশ মিলল একটি বিলে। নড়াইলের নোয়া গ্রামের এই ঘটনায় যুবকের বাড়িতে চলছে শোক। তাকে হত্যা করা হয়েছে অভিযোগ করে জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন স্বজনরা।
বন্ধুদের সঙ্গে পিকনিকের কথা বলে বাড়ি থেকে বেরিয়ে ফিরেছেন লাশ হয়ে। ২৬ বছরের টকবগে যুবক সালমানের মৃত্যুতে শোকে বিহ্বল পরিবার। এসএসসি ২০১৩ সালের বন্ধুদের সঙ্গে পিকনিকের কথা বলে বৃহস্পতিবার সন্ধ্যায় নড়াইলের লোহাগড়ার নোয়া গ্রামে বাড়ি থেকে বের হন সালমান। রাতে বন্ধুদের একজন এসে বাড়িতে পিকনিকের রান্না করা মাংসও দিয়ে যান। এরপর পরিবারের লোকজন সালমানের মোবাইল নম্বরে কল দিলে বন্ধ পায়। শুক্রবার সকালে পার্শ্ববর্তী কাউলিয়াডাঙ্গা বিল থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। স্বজনদের অভিযোগ, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে সালমানকে। পিকনিক করতে গেছিল রামকান্তপুর নদীর কিনারে, তো ওইখানে যাইয়ে বাড়ি আর ফিরি নেই। 12:30টার সময় বাটি ভরে মাংস নিয়ে আসছে আর কইছে যে এটা পিকনিকের মাংস, সালমানেরটা পৌঁছে দিয়ে গেল। হত্যায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। তাকে প্রাথমিকভাবে আঘাতের মাধ্যমে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক আমাদের ধারণা। এই ঘটনার সাথে আমরা যারা জড়িত আমরা তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করছি এবং আসামি ধরার জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। সালমান বালু ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। সময় সংবাদ, নড়াইল। দোকানের সামনে দুপক্ষের ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের। বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ নগরীর গন্দ্রপা মোড়ে এই ঘটনা ঘটে। হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা। পুলিশ বলছে অভিযুক্তরা সবাই অন্য একটি হত্যা মামলার আসামি। তাদের গ্রেফতারে অভিযান চলছে। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা স্বজনরা। হত্যা মামলায় জামিনে থাকা আসামিদের ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের। স্বজনরা জানান, বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ নগরীর গন্দ্রপা মোড়ে ইয়াসিন আলী স্বপনের দোকানের সামনে কথা কাটাকাটি হয় একই এলাকার সাদ্দাম হোসেন, দিলীপ, জুবাইল, হিরণ সহ কয়েকজনের। তাদের মধ্যে সাদ্দাম এলাকার পারভেজ হত্যা মামলার বাদী ও বাকিরা আসামি। এ সময় স্বপন তাদের ঝগড়া থামিয়ে দেন। কিছুক্ষণ পরই দিলীপ ও কয়েকজন দুর্বৃত্ত স্বপনকে গন্দ্রপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে নিয়ে ছুরিকাঘাত করেন। স্বপনকে বাঁচাতে চাচাতো ভাই আমির এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। পরে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে শুক্রবার সকালে মারা যান স্বপন। আমার বাপ নাই, ভাই নাই, আমার একটা ভাই আঙরে শুরুতে বাপ মরে গেছে। কই আমরা কই যামু? স্বপন ভাইয়ের দোকান থেকে দইরা নিয়ে এলো পাথারি ভাবে, ঠিক আছে, পারাইছে। আলহাস, জুবাইল, দিলীপ, ইবির ও আরো জাবু আর এরো সহকারী যারা ছিল তারা এলোপাথারি আর কি কুবাইছে। এটা আমরা সুষ্ঠু নিরপেক্ষ ভাবে তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার চাই। আমার বাবারে যারা মারছে তাদের আমরা ফাঁসি চাই। পুলিশ বলছে এই ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। এই বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রক্রিয়াধীন আছে এবং এই যে আসামি এদেরকে গ্রেফতার করার জন্য আমাদের যে অভিযান সেটা অব্যাহত আছে। নিহত ইয়াসিন আলী স্বপন 4 সন্তানের জনক। শহরের আনন্দমোহন কলেজের হিসাব বিজ্ঞান বিভাগে কম্পিউটার অপারেটর হিসেবে চাকরির পাশাপাশি তিনি নিজ এলাকায় মুদি দোকান চালাতেন। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। মে মাসের শুরুতেই অসহনীয় গরমে অতিষ্ঠ জনজীবন। চলমান তাপপ্রবাহ আরও বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে রাজশাহী অঞ্চলের উপর দিয়ে। এ কারণে কিন্তু সাধারণ মানুষ গরমে একেবারে অতিষ্ঠ হয়ে পড়েছেন। তাদের যে স্বাভাবিক কাজকর্ম সেটিতেও কিন্তু ব্যাঘাত ঘটছে। আমরা নগরীর তালাইমারি এলাকায় আছি, এখানেও কিন্তু বিভিন্ন যে ডাব বা শরবতের যে দোকানগুলো রয়েছে সেখানে কিন্তু বেচাকেনা আগের তুলনায় অনেকাংশে বেড়েছে। বিশেষ করে বিক্রেতারা বলছেন যে তরমুজ, ডাব এসব আসলে অনেক মানুষ এখন নিচ্ছেন, বেশি নিচ্ছেন, কারণ আসলে গত কয়েকদিন ধরে রাজশাহীতে প্রচণ্ড গরম পড়ছে। এই গরমের কারণে সাধারণ মানুষ কিন্তু একেবারে অসহায় হয়ে পড়ছেন, কাহিল হয়ে পড়ছেন। এ কারণে তারা এখান থেকে কিছুটা হলেও স্বস্তি পেতে অনেকে ডাব বা এই বিভিন্ন শরবতের দোকানে কিন্তু ভিড় করছেন। আপনাদের জানিয়ে রাখি, রাজশাহীতে আজকে সর্বোচ্চ যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সেটি 40 ডিগ্রি সেলসিয়াস এবং এটি আজকে দুপুর 2টায় ছিল এবং আজকে দুপুর 3টায় যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সেটি 39.6 ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিন ধরে রাজশাহী জেলার যে তাপমাত্রা সেটি কিন্তু 38-39 এর মধ্যে ওঠানামা করছিল, কিন্তু আজকে হঠাৎ করে তাপমাত্রা কিন্তু আরও অনেক বৃদ্ধি পাওয়ার
কারণে সাধারণ মানুষ একেবারে কাহিল হয়ে পড়েছেন। অনেকে ঘর থেকে বের হচ্ছেন না, যারা প্রয়োজনের তাগিদে বের হচ্ছেন, অনেকে ছাতা নিয়ে বের হচ্ছেন। আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে আসলে এখন আসলে গরমের যে মাত্রা সেটি কিন্তু এমনটাই থাকবে এবং সাধারণ মানুষ কিন্তু গরমে রোদে বের হলেই কিন্তু কিছুটা কাহিল হয়ে পড়বেন, এই অবস্থায় কিন্তু বিরাজ করবে। তবে যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে এই তাপমাত্রা কিছুটা হলেও কমে আসার সম্ভাবনা আছে বলে কিন্তু আমাদেরকে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে। তবে আগামী 2-3 দিনের মধ্যে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত হলে কিছুটা হলেও তাপমাত্রা কমবে এমনটাই আবহাওয়া অফিস থেকে বলা হচ্ছে। তো এই ছিল আমার কাছে গরমের যে বেশি সেটি নিয়ে সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহীতে। সপ্তাহ ব্যবধানে স্বস্তির বাতাস বইছে রাজধানীর নিত্যপণ্যের বাজারে। মানভেদে প্রতি কেজি চালের দাম কমেছে কেজিতে 5 থেকে 7 টাকা, 10 থেকে 30 টাকা কমেছে ব্রয়লার, যে দরও নিম্নমুখী। প্রখর রোদ আর তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা জনমনে, তবে স্বস্তির বাতাস বইছে রাজধানীর নিত্যপণ্যের বাজারে। বোরোর ভরা মৌসুমে পর্যাপ্ত সরবরাহে মানভেদে প্রতি কেজি চালের দাম কমেছে 7 টাকা পর্যন্ত। মিনিকেট ছিল আগে 80 টাকা, এখন ওটা আমরা 74-75 কিনতে পারতেছি। এখন আশা করি আরো কমবে সামনের দিকে। চালের দাম কমতির স্বস্তি রয়েছে সবজির বাজারেও। বিক্রেতাদের দাবি, এ সপ্তাহে কেজিতে 10 থেকে 20 টাকা কমেছে বেগুন, পটল, করলা সহ বেশিরভাগ সবজির দাম। তারপরও তা বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা দরে। ক্রেতাদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে অনেকটাই সবজির দাম কমছে। রোজার ভিতরে যেরকম কম দামে খাইছি ওই সেম কম দামই এখনো আছে। কাঁচা সবজির দিক দিয়ে ঠিক আছে, মাছ, মাংস, তারপরে বর্জ্য তেল এগুলোর দাম উঠানামা করতেছে। যে জিনিসটা বাড়ে সেটা সেরকম কমে না। উৎপাদন এবং সরবরাহ বাড়াতে হবে, দাম হাতের নাগালে থাকবে। নিত্যপণ্যের বাজারে মুরগির দোকানেও মিলছে দাম কমতির খবর। লেয়ার সোনালির দাম অপরিবর্তিত থাকলেও কেজিতে 10 থেকে 30 টাকা কমেছে ব্রয়লার ও দেশি মুরগির দাম। তবে লাল ডিমের দাম বেড়েছে ডজনে 10 টাকা। সোনালিটা বিক্রি করতেছি 250 থেকে 260, ব্রয়লার মুরগি 170, লাল লেয়ার মুরগি 320, দেশি মুরগি 650। সব মুরগির দাম বর্তমানে কম আছে। গত সপ্তাহে এই সপ্তাহে 10 টাকা করে বাড়তি বিক্রি হইতেছে লাল ডিমের ডজন, আর সাদা ডিমে 5-6 টাকা করে বাড়ছে। সাপ্তাহিক ছুটির দিনে মুদি দোকানিরাও দিচ্ছেন চিনি ও ডালের কেজিতে 5 থেকে 10 টাকা দাম কমতির খবর। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। রাতের মধ্যেই পাকিস্তান ছাড়ছেন রিশাদ নাহিদ। বিশেষ ব্যবস্থায় নিয়ে যাওয়া হচ্ছে দুবাই, জানিয়েছেন বিসিবি সভাপতি। সঙ্গে ফিরছেন 2 বাংলাদেশি ক্রীড়া সাংবাদিক। মেগা প্রকল্পের নামে বিগত সময়ে দেশে লুটপাট হয়েছে, গ্রামীণ কোনো উন্নয়ন হয়নি বলে অভিযোগ করেছেন উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। আর জনকল্যাণে উন্নয়নের স্বার্থে অন্তর্বর্তী সরকারকে বাধা দিলে মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। সকালে বরিশালের হিজলায় বিআইডব্লিউটি এর ড্রেসিং কার্যক্রম পরিদর্শন করেন 2 উপদেষ্টা। শুক্রবার সকালে নৌপথে বরিশালের প্রত্যন্ত এলাকা হিজলায় যান অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা ফাইজুল কবির খান ও ডক্টর এম সাখাওয়াত হোসেন। হিজলা উপজেলার মৌলভীরহাট খেয়াঘাট সংলগ্ন বিআইডব্লিউটি এর ড্রেজিং কার্যক্রম পরিদর্শন করেন তারা। পরে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন তারা। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান অভিযোগ করেন, সরকারের অর্থ আত্মসাৎ করতেই লোক দেখানো মেগা প্রকল্প করেছে বিগত সরকার। অন্তর্বর্তী সরকার উন্নয়নের ছোঁয়া নিয়ে যেতে চায় গ্রাম পর্যন্ত। গত 15-20 বছর ধরে যে উন্নয়ন হয়েছে সেটা শুধুমাত্র ঢাকা এবং বড় শহরে হয়েছে। মেগা প্রকল্পের নামে নানান রকম সরকারের অর্থ আত্মসাৎ করার জন্য এইসব প্রকল্প। এ সময় নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, দেশের সব নদীপথকে অন্তর্বর্তী সরকার সচল করতে চায়। অবৈধভাবে বালু উত্তোলন করলে কঠোর শাস্তির আওতায় আনার নির্দেশ দেন নৌ পরিবহন উপদেষ্টা। উন্নয়ন কাজে আপনারা যদি বাধা দেন কেউ, তাহলে এটা অন্তত আমরা এই সরকার সহ্য করবো না। নিয়মের বাইরে যদি কেউ করে, আমি ওসিকে লাস্ট টাইম বলে গেছি, আমি আবার বলে যাচ্ছি যে কে কি কোন পলিটিক্স করে আমার দেখার ব্যাপার না। চোরি। বহুল প্রত্যাশিত বরিশাল মিরগঞ্জ ব্রিজ নির্মাণ আগামী অক্টোবরে শুরু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন উপদেষ্টা। 2 দিনের সফরে উপদেষ্টারা বরিশালের বিভিন্ন উন্নয়ন প্রকল্প দেখবেন ও মতবিনিময়ে অংশ নেবেন। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। সাভারে বাসে ওঠার সময় রড বোঝাই ট্রাকের ধাক্কায় 2 জনের মৃত্যু হয়েছে। এদিকে ঝিনাইদহে ইজি বাইকের চাকায় পিষ্ট হয়ে 7 বছরের এক শিশু মারা গেছে। সকালে সাভার বাজার বাস স্ট্যান্ডে ঢাকা আরিচা মহাসড়কের সড়ক বিভাজক টপকিয়ে 2 যাত্রী বাসে ওঠার
জন্য সরাসরি লেনে গিয়ে দাঁড়ায়। এ সময় ঢাকা থেকে চট্টগ্রামে একটি বাসকে সংকেত দিলে গাড়ি দাঁড়িয়ে পড়ে। পরে ওই দুইজন বাসে ওঠার সময় পেছন থেকে দ্রুত গতির একটি রড বোঝাই ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এদিকে ঝিনাইদহ সদর উপজেলার আরমুখী এলাকায় বাড়ির সামনের দোকানে বিস্কিট কিনতে যাওয়ার সময় 7 বছরের একটি শিশুকে একটি ইজি বাইক চাপা দেয়। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চট্টগ্রামের অর্থনীতির প্রাণপ্রবাহ কর্ণফুলী নদী রক্ষায় অনুষ্ঠিত হলো সাম্পান শোভাযাত্রা। সামাজিক সচেতনতা তৈরিতে শতাধিক মাঝির অংশগ্রহণে শোভাযাত্রায় দখলদার উচ্ছেদে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। নুরুল জামান আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। খরস্রোতা কর্ণফুলীর বুক চিরে ছুড়ে চলছে ঐতিহ্যবাহী শতাধিক সাম্পান। দখলে দূষণে মরতে বসা চট্টগ্রামের প্রাণপ্রবাহ কর্ণফুলীকে রক্ষায় সাম্পান মাঝিদের এই ব্যতিক্রমী শোভাযাত্রা হয় শুক্রবার। শিক্ষা ও সংস্কৃতি গবেষণা কেন্দ্রের আয়োজনে ব্যতিক্রমী এই প্রতিবাদের আয়োজন উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ। অংশ নেন পরিবেশবাদী নদী রক্ষা আন্দোলনের কর্মীরাও। এই সময় দখল ও দূষণে সংকুচিত কর্ণফুলী নদী ও এর জীববৈচিত্র্য রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান অতিথিরা। এই কর্ণফুলী দখল এবং দূষণের কারণে তার প্রকৃতির রূপ হারিয়ে ফেলেছিল। আমরা চেষ্টা করছি সেটা ফিরিয়ে আনার জন্য। পরিবেশ বিনষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না, সেটা করলে আমরা যথাযথ আইনগত ব্যবস্থা নেব। কর্ণফুলী মরতে বসায় বেকার হচ্ছে সাম্পান মাঝিরাও। তাই কর্ণফুলী বাঁচাতে প্রতিবাদী এই কর্মসূচিতে অংশ নিয়ে উচ্ছ্বসিত তারা। প্রতি বছর আমরা করি, এটা ডেলি হিসেবে করি, গুড়ি ফাঁক দিই। এই র্যালির মাধ্যমে আমরা দুই পাশে অবৈধ দখলদার উচ্ছেদ এবং সামাজিক আন্দোলনের মাধ্যমে কর্ণফুলীকে রক্ষা। বিনি সুতার মালার শিরোনামে এই আয়োজনে রোববার হবে সাম্পান বাইচ প্রতিযোগিতা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। ভারত পাকিস্তান সংঘাতের খবর। পাকিস্তানের বিরুদ্ধে সীমান্তে রাতভর হামলা চালানোর অভিযোগ করেছে ভারতীয় সেনাবাহিনী। সামরিক স্থাপনা লক্ষ্য করে চালানো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সফলভাবে প্রতিহত করার দাবিও করেছে নয়াদিল্লি, যদিও এমন অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান। নয়াদিল্লিকে সিনেমার জগৎ থেকে বাস্তবে ফিরে আসার আহ্বানও জানিয়েছে ইসলামাবাদ। প্রতিবেশী দুই দেশের অভ্যন্তরীণ ইস্যুতে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে না বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে জম্মু কাশ্মীর সহ সীমান্তের বিভিন্ন জায়গায় ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। এমন দাবি করে ভারত বলছে সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়, যার মধ্যে ছিল জম্মুর সটওয়ারি বিমান ঘাঁটিও। পাকিস্তানের নিক্ষেপ করা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে বলে জানায় ভারতের প্রতিরক্ষা বাহিনী। দুপক্ষের রাতভর গোলাগুলির পর থমথমে পরিবেশ বিরাজ করছে কাশ্মীর, উড়ি সহ বিভিন্ন জায়গায়। প্রতি মুহূর্ত চরম আতঙ্কে কাটছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় দুদেশের সরকারকে বিবাদ মিটিয়ে নেওয়ারও আহ্বান জানান তারা। সারা রাত অনেক গোলাগুলি হয়েছে, যানবাহনের পাশাপাশি অনেক বাড়িঘর ধ্বংস হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি দোকানপাটও, প্রাণও হারিয়েছেন অনেকে, যদিও বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। জম্মু কাশ্মীর সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টার সময় বিএসএফ এর সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন অস্ত্রধারী নিহত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম। বিএসএফ এর দাবি পাকিস্তানি রেঞ্জার্সরা এই অনুপ্রবেশে সহায়তা করেছে। তবে জম্মু কাশ্মীরে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। উল্টো অভিযোগ করে বলেন ভারত পরিস্থিতি নিয়ন্ত্রণের সুযোগ দিচ্ছে না, সেই সঙ্গে আরব দেশগুলো এই সংকট নিরসনের মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছে বলেও জানান তিনি। এদিকে ভারত সরকারকে সিনেমা থেকে বাস্তব জগতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। তিনি বলেন ভারতের 15টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন, কারণ পাকিস্তান যখন ভারতে হামলা করবে তখন এর প্রতিধ্বনি সব জায়গায় শোনা যাবে। इंडिया में एक हाइप क्रिएट की हुई है उन्होंने कल से। ভারত তাদের 15টি স্থানে হামলার বিষয়ে একটি অপপ্রচার চালাচ্ছে। এটি দুর্দান্ত একটি গল্প, জানিয়ে হাসি তামাশা করা যায়। ভারত সরকার ও সেনাবাহিনী কি এখনো অষ্টাদশ শতাব্দীতে বাস করছে? এ ধরনের নাটক যুদ্ধক্ষেত্রে নয়, মঞ্চ বা সিনেমায় মানায়। এদিকে চীনের তৈরি যুদ্ধবিমান ব্যবহার করে গত মঙ্গলবার দিবাগত রাতে ভারতের অন্তত 2টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান। বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের 2জন কর্মকর্তা।
অন্যদিকে ভারত ও পাকিস্তানের মধ্যকার সংঘাতে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। শুক্রবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্র এমন কোনো যুদ্ধে জড়াবে না যা দেশের স্বার্থের সঙ্গে জড়িত নয় এবং যেখানে মার্কিন প্রশাসনের কোনো নিয়ন্ত্রণ নেই। নয়াদিল্লি আর ইসলামাবাদের এই সংঘাত নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়া ভালো বলেও মন্তব্য করেন তিনি। মৌসুমী সাথী, সময় সংবাদ। ভারত পাকিস্তান সংঘাতের প্রভাব এবার ক্রিকেটে। নিরাপত্তার ঘাটতিজনিত কারণে আপাতত এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে আইপিএল এর চলতি আসর। আজ এক বৈঠক শেষে এই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। বিকল্প ভেন্যুর কথা ভাবা হলেও ক্রিকেটার এবং স্টক হোল্ডারদের নিরাপত্তার কারণে স্থগিতের পথে হাঁটল আইপিএল গভর্নিং কাউন্সিল। পেহেলগাম হামলার পাল্টা অপারেশন সিঁদুর। অস্থির ভারত পাকিস্তান, যুদ্ধ ভাব দুই দেশেই। বৃহস্পতিবার পিন্ডি স্টেডিয়ামের পাশে ড্রোন বিধ্বস্ত হওয়ায় বাতিল হয়ে যায় পাকিস্তান সুপার লিগ পিএসএল এর ম্যাচ। রাতের আঁধারে পাল্টা আক্রমণ হয় ভারতে। ইন্ডিয়ান গণমাধ্যমের দাবি অন্তত 15টি শহরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে পাকিস্তান। এর মাঝে আর যাই হোক, ক্রিকেটটা চলতে পারে না কোনোভাবেই। সেই জেরে স্থগিত হয় ধর্মশালার চলতে থাকা আইপিএল এর পাঞ্জাব দিল্লি ম্যাচ। ফ্লাডলাইট বন্ধ করে দর্শকদের মাঠ থেকে নিরাপদে বের করে দেয় বিসিসিআই। বিশেষ ট্রেনে পাঠানকোট থেকে দিল্লি নিয়ে যাওয়া হয় ক্রিকেটার এবং স্টাফদের। এর মাঝেই মাঠে থাকা এক চিয়ার লিডারের ভিডিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে, যেখানে বোমা আতঙ্কে মাঠ ছাড়তে দেখা যায় সবাইকে। ম্যাচের মধ্যে আমাদেরকে স্টেডিয়াম থেকে বের হয়ে যেতে বলা হয়েছে। আমি খুব আতঙ্কিত। সবাই চিৎকার করে বলছে বোমা আসছে। এখানকার পরিস্থিতি ভালো না। আমরা ধর্মশালা ছেড়ে যেতে চাই। আমার খুব কান্না পাচ্ছে। কিন্তু সবার আশা ছিল শুক্রবার সকালে জরুরি বৈঠক থেকেই হয়তো বিকল্প ভেন্যু খুঁজে নেবে বিসিসিআই, কিন্তু হলো তার উল্টো। স্টেক হোল্ডারদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আপাতত আইপিএল স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে গভর্নিং কাউন্সিল। সিদ্ধান্তটি অনির্দিষ্টকালের জন্য হলেও ভারতীয় গণমাধ্যমের দাবি আসছে আগস্ট মাসে বাকি ম্যাচগুলো আয়োজন করতে চায় অরুণ ধুমাল বাহিনী। এই ঘটনা সত্যি হলে শঙ্কায় পড়ে গেল এশিয়া কাপ এবং ভারতের বাংলাদেশ সফরের সূচি। কারণ চলতি বছরের আগস্টে 3টি করে ওয়ানডে এবং টি20 খেলতে বাংলাদেশ আসবার কথা রয়েছে ভারতের, আর পরের মাসেই রয়েছে এশিয়া কাপ। কিন্তু এখন পর্যন্ত গ্রুপ পর্বেরই 12টি ম্যাচ বাকি আইপিএল এর। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। আজ রাতে পাকিস্তান ছাড়ছেন বাংলাদেশি দুই ক্রিকেটার রিশাদ হোসেন এবং নাহিদ রানা। পিএসএল এ খেলতে যাওয়া অন্যান্য বিদেশি ক্রিকেটারদের সঙ্গে বিশেষ ব্যবস্থায় তাদের সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেবে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। পিএসএল কভার করতে যাওয়া দুই বাংলাদেশি ক্রীড়া সাংবাদিককেও একই সঙ্গে সরিয়ে নিতে চেষ্টা চালাচ্ছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ভারত পাকিস্তান উত্তেজনায় ভেস্তে গেছে ক্রিকেট উৎসব। স্থগিত আইপিএল, পিএসএল এর নতুন ঠিকানা দুবাইয়ে। যদিও ভেন্যু বদলালেও স্বস্তি নেই পাকিস্তানের। আকাশপথ ঝুঁকিপূর্ণ হওয়ায় ক্রিকেটার অফিসিয়ালসরা কিভাবে বের হবেন তা নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। আটকে আছেন দুই বাংলাদেশি ক্রিকেটারও। নিজেদের খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিতে সার্বক্ষণিক যোগাযোগ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজকের মধ্যেই পাকিস্তান থেকে বের করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হবে ক্রিকেটারদের। বিসিবিকে এমনটাই নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেই সাথে আটকে পড়া দুই বাংলাদেশি ক্রীড়া সাংবাদিকদেরও সরিয়ে নিতে চেষ্টা চালাচ্ছে দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। কোনো এক সময় তারা চেষ্টা করবে যাতে সব খেলোয়াড়কে এখান থেকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া যায়, এবং তার সাথে সাথে আমাদের বোর্ড থেকে বাংলাদেশ হাই কমিশনের মিলিটারি অ্যাটাচের সাথেও যোগাযোগ করা হয়েছে। দুজন ক্রীড়া সাংবাদিক আছেন, আমি দুজনের সাথে কথা বলেছি এবং আমি ওনাদের দুজনের নামই ক্রিকেট বোর্ড থেকে বলেছি। এদিন নিজেদের আকাশসীমা ভারত বাদে অন্য সব দেশের বেসামরিক বিমানের জন্য উন্মুক্ত করে দিয়েছে পাকিস্তান। সে ধারাবাহিকতায় বিশেষ বিমানে আটকে পড়া ক্রিকেটারদের সরিয়ে নিতে চায় পিসিবি। আজকে সন্ধ্যা নাগাদ একটি বিশেষ বিমানে বাংলাদেশের দুই ক্রিকেটার যারা পিএসএল খেলতে এসেছিলেন, রিশাদ হোসেন এবং নাহিদ রানা, তাদেরকে নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে দুবাইতে। শুধু রিশাদ হোসেন না, বিদেশি যারা ক্রিকেটার ছিলেন 24 থেকে 42 সব ক্রিকেটারই কিন্তু আজকে দুবাই যাচ্ছিলেন, এবং তারপরে পাকিস্তানি ক্রিকেটাররা আসলে দুবাইতে মুভ করবেন এবং আমরা আসলে তাদের সাথে সেই বিশেষ বিমানে দুবাই যাচ্ছি।
ক্রিকেটার অফিসিয়ালস সরিয়ে নেয়ার পরে পিএসএল পুনরায় মাঠে গড়ানোর সিদ্ধান্ত নেবে পিসিবি। নির্ধারিত হবে রিশাদ নাহিদের ভবিষ্যৎ। সাব্বির মিথুন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আওয়ামী লীগ বিরোধী স্লোগানে উত্তপ্ত রাজপথ, দলটিকে নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতা শাহবাগ অবরোধ, না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। জনগণের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার, দলগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুতই সিদ্ধান্ত। সরকার ও ইসি চাইলে সিদ্ধান্ত নিষিদ্ধ করতে পারে আওয়ামী লীগকে, বললেন মঈন খান। এ ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়ের।